হ্যালো গাইস, চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আবারও চলে এসেছি জিনির চ্যানেলে, জিনি অনলাইন। আজকের টপিক হলো মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। যারা 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টার সামনে, তাদের কাছে এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট, কারণ এই ইউনিটটা থেকে আমাদের 10 মার্কস আসবে। আর যদি ভালো করে খেয়াল করে দেখো তো এই ইউনিটে প্রায় 8টা 9টা চ্যাপ্টার রয়েছে। তাহলে আমি যদি গড়ে দেখি, অ্যাভারেজে দেখি, তাহলে এক একটা চ্যাপ্টার থেকে অলমোস্ট 2 মার্কস, পুরো এক্সাক্ট 2 নয়, অলমোস্ট 2 মার্কস মতন করে আসছে। বাট মাথায় রাখবে এই ইউনিটের মধ্যে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স দেয়, ঠিক আছে? তো তাই জন্য আমাদের এটা পড়াটা দরকার। এমন নয় যে আমি স্কিপ করে চলে যাবো, তা নয়, সমস্তটাই পড়বো। তো চলো আমরা একবারে ডিরেক্ট চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। তার আগে বন্ধুদের শেয়ার করে দাও, যারা যারা আছে, যাদের চেনা পরিচিত, যাদের দরকার এই চ্যাপ্টারটা, এই ভিডিওটা তাদের কাছে অব্দি পৌঁছে দাও। ওকে, তো চলো আমরা ঢুকে যাই স্থিতিস্থাপকতা বা মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড বা ইলাস্টিসিটি। এই চ্যাপ্টারটার নাম আমি বলতে পারি ইলাস্টিসিটি। ওকে, তো স্থিতিস্থাপকতা কি জিনিস? অনেক সময় বাড়ির মধ্যে আমরা দেখতে পারি যে বাড়িতে ধরো বড় দিদি আছে বা কেউ আছে যার চটিটা বা চপ্পলটা, স্লিপারটা পায়ে গলা লেগছে, মারতে ছুটে আসে, এই আমার পায়ে জুতোয় পা দিবি না, পা বড় হয়ে যাবে, রাইট? এছাড়াও অনেক এরকম কেসে দেখতে পারি, যে কোনো বস্তুকে যদি আমি ধরে টানি, তাহলে আমি দেখতে পাই যে সে তার দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক বা যে কোনো বস্তুর ক্ষেত্রে হোক, তার বিকৃতি ঘটে কিছুটা। এবার এই বিকৃতি 3 ধরনের হতে পারে। দৈর্ঘ্য বিকৃতি হতে পারে, ময়দার দলা করে এরকম ভাবে রোল করে আমরা এটাকে টেনে বড় করছি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আর একটা কি হতে পারে, আয়তন বিকৃতি হতে পারে। আয়তন বিকৃতি বলতে ময়দার পুরো দলাটাকে ধরে চাপলাম, তার আয়তনের পরিবর্তন ঘটলো, সেটাকে আমরা আয়তন বিকৃতি বলতে পারি। আয়তন বৃদ্ধি হতে পারে, কমতেও পারে, দুটোকেই আমরা বিকৃতি বলবো। এছাড়া কি হতে পারে, এছাড়া তার আকারের পরিবর্তন হতে পারে। তাহলে এই সমস্ত পরিবর্তন নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড। এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার লেখা, এইখানে একটা স্ট্রাকচারের ছবি আঁকা। এই যে আমি ছবি এঁকে রেখেছি সাইডে, এখানে আমি দেখতে পাচ্ছ যে তুমি যে ছবিটা, যে একটা এরকম ইউনিট ব্লক, এই প্রত্যেকটা বস্তুকে তুমি এরকম ভাবতে পারো যে দে আর মেড আপ অফ স্প্রিং, এরকম ছোট ছোট স্প্রিং দিয়ে তৈরি, ঠিক আছে? যার ফলে আমি একটু যদি টানি, সামান্য যদি তাকে টানি, সে আবার নিজের আকারে ফেরত আসতে চায়। সমস্ত বস্তুই চায়, মাথায় রাখবে। সমস্ত বস্তুই বাহ্যিক বল, মানে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স যদি দিই, বাহ্যিক বাইরে থেকে যদি বল প্রয়োগ করি, তাহলে সে কি হয়, সে আবার নিজের পুরনো অবস্থায় ফেরত আসতে চায়, ঠিক আছে? এই প্রপার্টিটা, এই যে টেন্ডেন্সিটা বডির, যে কোনো বস্তুর এই যে চেষ্টাটা নিজের অবস্থায় ফেরত আসা, এটাকে আমি বলছি স্থিতিস্থাপকতা। যে তার দৈর্ঘ্য বিকৃতি হোক, আয়তনে বিকৃতি হোক, আর আকারে বিকৃতি হোক, সে চায় পুরনো অবস্থায় ফেরত আসতে। তো এটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। তুমি দেখতে পাচ্ছ এই স্লাইডে, রাইট? এখানে কিছু সংজ্ঞা আছে, আমি একটু সরে গেলাম, দেখো এখানে কিছু সংজ্ঞা লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারের মধ্যে ঢুকি ডিটেলসে। চলো এক এক করে দেখতে থাকি। এখানে বেশ কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে, আমরা এক এক করে দেখতে থাকবো এই সংজ্ঞাগুলো কি কি রয়েছে, রাইট? তারপরে আস্তে আস্তে চ্যাপ্টারটা সম্বন্ধে পুরো ডিটেলসে জানবো। ওকে, তো চলো দেখতে দেখতে পাচ্ছি আমি এখানে স্থিতিস্থাপকতা কি বলা রয়েছে। দেখ, স্থিতিস্থাপকতা বলা রয়েছে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে যদি তার আকার বা আকৃতির পরিবর্তন হয় এবং বল সরিয়ে নিলে বস্তুটি যদি তার পূর্বের আকার বা আকৃতি সম্পূর্ণভাবে ফিরে পায়, তবে সেই বস্তুর ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। কোনো একটা বস্তু রয়েছে, তাকে আমি টানলাম, টানার পরে সে কি হলো, তার একটু বিকৃতি ঘটলো, আবার যদি বলটা প্রয়োগ মানে সরিয়ে দেবো, সাথে সাথে আবার পূর্ণ অবস্থায় ফেরত আসবে, এরকম বস্তুকে আমরা স্থিতিস্থাপক বলি। পূর্ণ স্থিতিস্থাপক কাকে বলবো? যে বস্তুকে আমি টানলাম, তার বিকৃতি ঘটলো এবং ছেড়ে দেওয়ার পর পুরোপুরি পুরনো অবস্থায় ফেরত আসলো, পূর্ণ স্থিতিস্থাপক। এবার আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক নয় এরকম বস্তু কি এক্সিস্ট করে? ডেফিনেটলি, ম্যাক্সিমাম বস্তুই সেরকম। তুমি একটা বস্তুকে, একটা রাবারকে ধরে টানো, সে পুরোপুরি আগের অবস্থায় ফেরত যাবে না, একটু বিকৃতি তার মধ্যে থাকবে, আগের থেকে দৈর্ঘ্য একটু হলেও বৃদ্ধি হয়ে থাকবে। তো পুরোপুরি যে পূর্ণ অবস্থায় ফেরত যাচ্ছে তাকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলবো, যে যাচ্ছে না তাকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলবো না। নেক্সট হচ্ছে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি কাকে বলা হয়? বল প্রয়োগের ফলে বস্তুর বিকৃতি ঘটার পর বল সরিয়ে নিলেও যখন তার বিকৃতিটা থাকবে, বল আমি সরিয়ে নিয়েছি কিন্তু তারপরেও তার মধ্যে বিকৃতি রয়ে গেছে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক বস্তু। মানে আমি বল সরিয়ে নেওয়ার পরও সে, তার দৈর্ঘ্য একটুকুও কম হয়নি, আগে যে বৃদ্ধি হয়ে গেছিল সেটাই হয়ে রয়েছে, তো তাদের আমরা বলবো প্লাস্টিক। পূর্ণ প্লাস্টিক মানে বল অপসারণের পর বিকৃতির কোনো অংশই পুনরুদ্ধার হয় না। দেখো, কোনো অংশই পুনরুদ্ধার হচ্ছে না, তাকে আমরা বলছি পূর্ণ প্লাস্টিক, মানে একটুও সে কমবে না। আমি একটা বস্তু নিলাম, যে বস্তুটাকে দেখো, এই বস্তুটাকে ধরো আমি টানলাম, এখানে সামনের দিকে টানলাম, তাহলে এর দৈর্ঘ্য ছিল এল, তাহলে এল দৈর্ঘ্যের পর এর কি হয়েছে, এর একটু বৃদ্ধি হয়ে গেছে, এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে। দাঁড়াও এক মিনিট, একটু ভালো করে আঁকি। একটা বস্তু রয়েছে, এবার এই বস্তুটাকে আমি একটু টেনেছি, এবার একটু টানার ফলে তার কি হচ্ছে, দেখো তার একটু দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এই যে ডেল্টা এল বেড়েছে। এবার আমি যেই বলটা প্রয়োগ সরিয়ে দিলাম, বলটা যেই আমি সরিয়ে নিলাম, সাথে সাথে তার কি হলো,
বলটা যে আমি তার প্রয়োগ সরিয়ে নিলাম সাথে সাথে সে একটু তো ফিরে গেল, এই ডেল্টা এল থেকে আরেকটু ফিরে গেল, আরেকটু দৈর্ঘ্য ফিরে গেল, ফেরত গেল, কিন্তু পুরোপুরি গেল না, পুরোপুরি গেল না। তো তাকে আমরা প্লাস্টিক বস্তু বলবো। আর যে একটুও ফেরত যাবে না, যে যতটুকু বিকৃতি ঘটেছে ততটুকুই একেবারে থেকে যাবে, তাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ প্লাস্টিক। ক্লিয়ার সংজ্ঞাটা? আচ্ছা এবার যাচ্ছি কোথায়, দেখো পীড়ন বা স্ট্রেস কাকে বলা হচ্ছে। পীড়ন বা স্ট্রেস কাকে বলবো? পীড়ন বা স্ট্রেস বলবো হচ্ছে যে বলটার প্রয়োগে আমার বস্তুটার মধ্যে বিকৃতি ঘটছে। একটা বল প্রয়োগ করছি, বস্তুর মধ্যে বিকৃতি ঘটছে, তো এই বলটাকে, এবার দেখো বিষয়টা বোঝো, যে আমরা যে বলটা প্রয়োগ করছি সেইটা কি একটা যে কোনো বিন্দুর উপর প্রয়োগ হচ্ছে না, পুরো জায়গাটায় প্রয়োগ হচ্ছে। একটা দড়িকে ধরে টানছি, তো দড়ি কি একটা বিন্দুর মধ্যে প্রয়োগ হচ্ছে না সমস্ত জায়গাটায় প্রয়োগ হচ্ছে? সমস্ত জায়গাটায় প্রয়োগ হচ্ছে। তো তাই জন্য আমরা এখানে কি করছি দেখো, আমরা এখানে বলের থেকেও আরো ফান্ডামেন্টাল একটা ইউনিট নিচ্ছি। সেটাকে কি নিচ্ছি? সেখানে আমরা নিচ্ছি চাপ, বা যেটাকে আমরা বলছি পীড়ন। দেখো পীড়নের মাত্রা আর চাপের মাত্রা একই, এফ বাই এ। এফ বাই এ দেখতে পাচ্ছ সবাই, এটা এফ বাই এ। এফ বাই এ কে আমরা বলছি পীড়ন, যেটা অলরেডি আমরা জানি যে এটা চাপের ফর্মুলা, রাইট? তো পীড়ন আর চাপ একই জিনিস। দেখো এককও তাই সেম, পাস্কাল, এবং তার মাত্রাও এম এল, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, মাথায় রাখবে। আচ্ছা এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য, দেখতে পাচ্ছ এখানে এক এক করে ছবি। এই যে দেখো, এই যে ছবিটা দেখো, এই ক্ষেত্রে কি করা হচ্ছে, এই ক্ষেত্রে দুটো দিক ধরে টানা হচ্ছে। এই যে বস্তুটা রয়েছে, এই যে বস্তুটা রয়েছে, একে কি করা হচ্ছে, একে দুটো দিক ধরে এরকম ভাবে টানা হচ্ছে, এই টানা হচ্ছে। আরেকটা বস্তু তারপরেরটা দেখো, তারপরেরটাকে সেম ভাবে ধরে চাপা হচ্ছে। এই যে সেকেন্ড বস্তুটার কথা বলছি, এর কথা বলছি, এইটা এইটা এটা। আচ্ছা তারপরে আরেকটা দেখো, আরেকটাকে কি করা হচ্ছে, আরেকটাকে যেটা করা হচ্ছে সেইটাকে পীড়ন, মানে কত রকমের পীড়ন দেওয়া যায়। আরেকটা কি করা হচ্ছে, আমার সামনে বই বলতে একটা এবিটিএ রয়েছে মাধ্যমিকের, তো এবিটিএ দিয়ে দেখাচ্ছি। এটাই কি করা হচ্ছে, এটা দেখো আকার বিকৃতি হচ্ছে, এখানে একটা স্পর্শক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে। বইটা এরকম সুন্দর দেখতে আছে, এবার এটা কি করছে আমি এই দিলাম, এর আকার বিকৃতি হলো, ঠিক আছে। সেকেন্ডটা ওরকম একটা কিছু বোঝাতে চাইছে। ওকে, থার্ড এরটা দেখো, থার্ড এরটা বেঁকিয়েই দিচ্ছে, এটাকে ধরে যদি বেঁকিয়ে দিই তাহলে এক হবে, এটা বেঁকানো যাবে না, অনেক দাম এটা। যাই হোক, আর একটা লাস্টেরটা দেখো টর্শনাল স্ট্রেস। টর্শনাল স্ট্রেস বলতে প্যাঁচ দেওয়া হচ্ছে, সো এটাকে বলা হয় টর্শনাল স্ট্রেস। তো আশা করি বোঝা গেছে কি বলতে চাইছি। পীড়ন, পীড়নের মাত্রা মনে রাখো। আবারও বলে দিই, এই সিরিজের মধ্যে কিন্তু আমরা অঙ্ক করব আর ওভারভিউ নেব, ওয়ান শট, অলমোস্ট ওয়ান শট, একটু ওয়ান শটের থেকে ডিটেলে, খুব ওপর ওপর দিয়ে নয়, যতটা সামারাইজ করা যায়। একটা ক্লাস 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা, তার বেশি হবে না, 1 ঘন্টাই ধরে রাখো। ওকে, আই এম অডিবল আই থিঙ্ক, সবাই শুনতে পাচ্ছে এভরিওয়ান? ওকে ওকে ফাইন। চলো, তো এখানে আমরা কোনো ডেরিভেশনস করব না, কোনো প্রমাণ করব না। তো আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করব, কিছু নিউমেরিক্যালস দেখবো, দ্যাটস অল। ওভারভিউ, পরীক্ষার আগে এই ভিডিওগুলো তোমাদের সাহায্য করবে। আমরা চেষ্টা করব পুরো 11 এর সিলেবাসটাকে, সেম 2 এর সিলেবাসটাকে মোটামুটি, ফিজিক্সের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি আমি 1 ঘন্টা করেও দিই, যদিও এগুলো ছোট চ্যাপ্টার, এগুলোকে 1 ঘন্টা করে, ঠিক আছে 1 ঘন্টা করেও যদি দিই, তাহলে 10-12 ঘন্টার মধ্যে পুরোটাকে সামারাইজ করার চেষ্টা করবো, পুরো 11টাকে। দেখা যাক হয় কিনা, একটু বেশি লাগবে, 10-12 ঘন্টায় হয়তো হবে না, কারণ ওইদিকে আমাদের তরঙ্গ, এসএইচএম ওগুলোও রয়েছে, বাট চেষ্টা করছি। চেষ্টায় তো দোষ নেই, যে ট্রাই করে তার সাথেই সবাই, মানে লাখও তার সাথে থাকে। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে থাকার, তোমরা চেষ্টা করো আমার সাথে থাকার, দেখো ভিডিওগুলো। আচ্ছা নেক্সট চলে আসো, অনুদৈর্ঘ্য পীড়ন। সুন্দর ছবি আছে, সুন্দর ছবি আছে, কিছু এক্সপ্লেন করার কিচ্ছু ইয়ে নেই, সময় নিয়ে ধীরে ধীরে ধৈর্য ধরে এগুলোকে বানানো হয়েছে তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ সবাই, একটা বস্তু রয়েছে, তার এল দৈর্ঘ্য রয়েছে, তাকে আমি একটা টান দিচ্ছি, একটা বল প্রয়োগ করেছি, একটা বল প্রয়োগ করা হয়েছে তার উপরে। তো বল যদি আমি তার উপর প্রয়োগ করি, তাহলে দেখো বল প্রয়োগ করেছি এফ বল, তাহলে তার কি হচ্ছে, তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। কতটা বৃদ্ধি হচ্ছে, ডেল্টা এল। কতটা বৃদ্ধি হচ্ছে, ডেল্টা এল, ঠিক আছে। তাহলে আগে ছিল দৈর্ঘ্য কত, এল, এখন বৃদ্ধি কতটা হয়েছে, এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে, এল প্লাস ডেল্টা এল। আগে ছিল এল, এখন হয়ে গেছে এল প্লাস ডেল্টা এল, নতুন দৈর্ঘ্য এল প্লাস ডেল্টা এল। আয়তন পীড়ন, আয়তন পীড়ন কি হচ্ছে, বস্তুটার সব দিক দিয়ে আয়তন বৃদ্ধি হচ্ছে। তাহলে আগে ছিল ভি, পরে হয়ে গেছে কত, ভি প্লাস ডেল্টা ভি। নেক্সট দেখি, কৃন্তন বা স্পর্শকীয় পীড়ন, শিয়ারিং স্ট্রেস দেখিয়েছি। এবিটি আবারও নিয়ে নিলাম হাতে, দেখিয়েছি আমি, এটা এরকম রয়েছে, এটাকে যদি আমি কাট করে দিলাম, তো দেখো এই যে ফোর্সটা, এই যে বলটা, এটা স্পর্শক বরাবর প্রয়োগ করছে, কিন্তু স্পর্শক বরাবর, তলটার স্পর্শক বরাবর আমি প্রয়োগ করছি, তাই জন্য এটাকে বলা হয় ট্যানজেনশিয়াল ফোর্স। কি বলা হয়, ট্যানজেন্ট বরাবর, যেহেতু এই যে বস্তু আছে, বস্তু এই বরাবর, তাই জন্য এটাকে কি বলি আমরা, ট্যানজেনশিয়াল ফোর্স। ট্যানজেনশিয়াল ফোর্স, ওকে। তো এটাকে বলা হচ্ছে কৃন্তন, স্পর্শকীয় পীড়ন। আচ্ছা বিকৃতি কি জিনিস, পরের স্লাইডে বিকৃতি কি জিনিস। আচ্ছা বিকৃতি,
আচ্ছা, এখানে আমরা পীড়নের সম্বন্ধে আলোচনা করছিলাম, আর এবার আসছি আমরা বিকৃতিগুলো। বিকৃতিও আগের বার আমি আলোচনা করে দিচ্ছি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি। তো বিকৃতি কি জিনিস? বিকৃতি হচ্ছে, আমরা পড়েছি, বাহ্যিক বলের প্রভাবে বস্তুর আকার বা আকৃতির যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, অলরেডি আমি পড়ে ফেলেছি। তার মানে আমরা এখন 3 ধরনের বিকৃতি নিয়ে কথা বলবো। কি কি? 1 নম্বর, অনুদৈর্ঘ্য বিকৃতি। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরে থাকলে একটা ভিডিওতে লাইক করবে কাইন্ডলি। বুঝতে পেরে থাকলে কাইন্ডলি একটা ভিডিওতে লাইক আমি চাইছি। আর মানে পুরো ভিডিওর শেষে কিছু ভালো নিউমেরিক্যালস থাকবে, একটা দুটো, খুব বেশি নয়, ইজি নিউমেরিক্যালস থাকবে, কিন্তু একটা কি দুটো আমি ভালো নিউমেরিক্যালস করাবো, যেটা দেখে মন ভরে যাবে যে ওয়াও, আমার কনসেপ্টও ক্লিয়ার হবে, ভাল লাগবে, একটা গুড ফিলিং হবে। যারা পড়াশোনা করে, মানে সিনসিয়ারলি যারা করতে চায়, তারা ভালো ভালো লাগবে তাদের সিরিজটা, তাই শেয়ার করে দাও কাইন্ডলি। এবং পরের দিন থেকে আমি ভাবছি যে আগের ভিডিওর একটা নিউমেরিক্যাল করে এই ভিডিওর মধ্যে রাখবো। এই সিরিজটা একটু ইন্টারঅ্যাক্টিভ বানাতে চাইছি, ঠিক আছে? মানে মাঝখানে, ভিডিওর মাঝখানে রাখবো, দেখবো যে কারা সিনসিয়ারলি করছে। ভিডিওর মাঝখানে আমি একটা নিউমেরিক্যাল রাখবো, যে নিউমেরিক্যালটা আগের ভিডিওর, আগে যে ভিডিওটা করছি সিরিজে, সেই ভিডিও। চলো, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলা হচ্ছে? দৈর্ঘ্য পরিবর্তন বাই, আচ্ছা আমরা পুরোনো সাইডে ফিরে যাই। এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন যদি প্রয়োগ করি তবে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে। সেই বিকৃতির ফর্মুলা আমরা কি লিখবো? বিকৃতিকে আমরা কিভাবে লিখবো? বিকৃতিকে আমরা লিখবো ডেল্টা এল, যতটুকু বৃদ্ধি হয়েছে, বাই এল, মানে যে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে। আয়তন বিকৃতিকে কি লিখবো? এই সাইডে লিখলাম ডেল্টা ভি বাই ভি। আশা করি বুঝতে পারা যাচ্ছে। ফ্র্যাকশনে নিচ্ছি আমরা জিনিসটাকে, তাই জন্য আমরা এভাবে লিখছি। কৃন্তন বিকৃতি কমপ্লিকেটেড। কৃন্তন বিকৃতি নিয়ে আমি পরে কথা বলছি তোমাদের সাথে, বাট বলবো তো অবশ্যই। আপাতত অনুদৈর্ঘ্য বিকৃতি আর আয়তন বিকৃতি আশা করি বোঝা গেছে। কৃন্তন বিকৃতিটা আমি মুছে দিলাম, পরে কথা না বলতে পারলে আবার ফেরত আসবো। তবে একটা লাইক, একটা শেয়ার, আর কাইন্ডলি একবার পাঠিয়ে দাও। যে যে দেখছিস, শেয়ার করে দে, একটু জানিয়ে দে বন্ধু বান্ধবদের যেরকম একটা সিরিজ এক্সিস্ট করে। ব্যাস, আর কিছু চাই না, তারা দেখুক না দেখুক সেটার দায় কাউকে নিতে হবে না, বাট একটু জানিয়ে দে যে এরকম একটা সিরিজও এক্সিস্ট করছে যেখানে ডাউটস বলা হচ্ছে। ওকে, ঠিক আছে। তো দেখছি কি করা যায়। চলো চলো চলো। অ্যান্ড যারা এখন 11-এ, আমরা একটা ডাউটে ছিলাম। 12-এরও কিছু ভিডিওস আসবে, 12-এর সিনিয়রদেরও জানাতে পারো। বাট হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে আমরা 11 থেকে স্টার্ট করলাম, এবং 11-এর সেম 2 থেকে, 11-এর সেম 1-এ করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। 11 সেম 2 থেকে স্টার্ট করলাম, আর এন্ড অব্দি, শেষ অব্দি যাবো, 12 অব্দি যাবো, পুরো করবো ইউটিউবে সিরিজ। যদি হেল্পফুল হয়, একটা কমেন্ট করে বলে যে হেল্প হচ্ছে, পড়তে হেল্প হচ্ছে, জেনে পড়ে ক্লাস করে এত সুন্দর কনসাইজ করে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি ছোট্ট করে। তো এটা দেখে যদি হেল্প হয় তাহলে একবার একটু কমেন্টে মেনশন করে দিয়েছো, জানিয়ে দিয়েছো। আচ্ছা, আমরা এখানে আসি। এই যে এখানে ছবি রয়েছে, সুন্দর সুন্দর ছবি। লংগিটিউডিনাল স্ট্রেন ডিসকাস করে নিয়েছি। এল ছিল, এল বৃদ্ধি পেয়েছে, দেখে নে। ডেল্টা এল বেড়েছে, তুই জানিস, এল বাই ডেল্টা এল, এগুলো আর বলার কিছু নেই, এটা ডেল্টা ভি বাই ভি, ঠিক আছে? এই জিনিসটা শিয়ারিং স্ট্রেসকে আমরা কি করে লিখছি, ইসকো সমাজ ডালা। আচ্ছা, এদিকে দেখো, এই যে কনসেপ্টটা আবারও বলে দিচ্ছি, এটা একটু মাথা গুলিয়ে যায়, তাই আমি যদি একটা ট্যানজেনশিয়াল ফোর্স দিই, তাহলে এই যে দেখো একটা কোণ হয়ে গেছে। দেখো, এই যে আগে দেখো, এটা এটা স্ট্রেট আছে, এটা সাদার মধ্যে সাদা মিশে যাচ্ছে, এটা স্ট্রেট আছে, দেখা যাচ্ছে। তো আমি যদি এরকম ভাবে ট্যানজেনশিয়াল স্ট্রেস দিই, দেখো এটা অ্যাঙ্গেল করছে। তো এই অ্যাঙ্গেলটা এখানে বোঝানো হয়েছে, এই যে অ্যাঙ্গেলটা বোঝানো হয়েছে, এই যে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? তো বিকৃতিকে আমরা কিভাবে লিখবো? বিকৃতিকে আমরা লিখবো হচ্ছে ট্যান থিটা দিয়ে। বিকৃতিকে আমরা কিভাবে লিখবো? ট্যান থিটা। এটা বাদ দিয়ে দাও, এখানে ডেল্টা এল বাই এল বললে ভুল হবে। এবার ট্যান থিটা সমান সমান বিকৃতি কি হলো? কৌণিক বিকৃতি হলো না? তো ট্যান থিটা লিখলাম এটাকে। তো এবার ধরে নাও এর এই দিকে কতটা শিফট হয়েছে, ডেল্টা এক্স, আর এই উচ্চতাটা কত, এইচ, মানে এই দিকের বেধটা কত, এইচ। তাহলে আমি বলতে পারি ট্যান থিটা সমান সমান কি, ডেল্টা এক্স বাই এইচ। লম্ব বাই ভূমি, আমরা জানি থিটার বিপরীত একটা লম্ব হয়, তাহলে ডেল্টা এক্স বাই এইচ। তাহলে এখানে তুমি শিয়ারিং স্ট্রেনের জায়গায় লিখতে পারো ডেল্টা এক্স বাই এইচ। আশা করি ক্লিয়ার, বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, দরকার হলে আবারও বোঝাবো। হুকের সূত্র দেখে নি। হুকের সূত্র কি বলছে? হুকের সূত্র আমাদের কি বলে যাচ্ছে? হুকের সূত্র বলছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তুমি যদি পীড়ন বৃদ্ধি করো তাহলে বিকৃতিও বাড়বে, নর্মাল ব্যাপার। এখন যদি কারোর একজনের কেউ একজন পড়াশোনা করছে না, তো তার কান ধরে যদি টানি, তাহলে তার কানও ডিসপ্লেস হবে না, নিজের কানটাই ডিসপ্লেস করে দিলাম, বিকৃতি করে দিলাম। যাই হোক, পীড়ন যত বৃদ্ধি করবো, যদি বিশাল জোরে টানি তাহলে তো কানটা ছিঁড়েই যাবে, বিকৃতি হতে তো একটা সময় নষ্ট হয়ে যাবে। তো সেটারও একটা গ্রাফ আছে, গ্রাফটা নিয়ে আমি খুব একটা ডিটেলে যাবো না, কারণ ওটা তোমরা বই থেকে পড়বে।
পীড়ন সমানুপাতিক বিকৃতি, রাইট? তাহলে সেখান থেকে আমি বলতে পারি পীড়ন সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসছে, এই যে ধ্রুবক, এই ধ্রুবক নিয়েই পুরো চ্যাপ্টারটা, এই যে ধ্রুবক, তার মানে আমি এখানে বুঝতে পারছি, দেখো আমি যদি বলি পীড়ন বাই বিকৃতি, তাহলে এটা একটা ধ্রুবক, তো কে, এটা একটা ধ্রুবক, কে দিয়ে লিখবো না, এটা একটা ধ্রুবক, কি দিয়ে লেখা যায়, সি। এবার এই তিন ক্ষেত্র, আমরা তিনটে ক্ষেত্র পড়েছি না, লংগিটিউডিনাল মানে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, না সরি অনুপ্রস্থ বলছি, আয়তন বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, আর একটা হচ্ছে কৃন্তন বিকৃতি। তাহলে তিনটে ক্ষেত্রে ধ্রুবক তিন তিন ধরনের হবে, একটাকে আমরা ওয়াই দিয়ে বলবো ইয়ং মল গুণাঙ্ক, একটাকে বিটা দিয়ে বলবো বা কে দিয়ে বলবো। এবার এক একটা এক একজন এক এক রকম দিয়ে রিপ্রেজেন্ট করে, আমরা দেখে নিই কি হলো। এই যে নিচে লেখা রয়েছে দেখো, এখানে ই হলো একটি ধ্রুবক যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডিউলাস অফ ইলাস্টিসিটি বলে। এবার এটা তিনটে ক্ষেত্রে আলাদা আলাদা। এখানে দেখো পীড়ন বিকৃতি লেখচিত্র, এখানে কি বোঝানো হচ্ছে এখানে আমি হালকা করে বলে দিচ্ছি। দেখো জিরো থেকে ও থেকে এ, ও থেকে এ, অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ও থেকে এই যে এত দূর অবধি, এত দূর অবধি ও থেকে এ, এতটাই দেখো সমানুপাতিক, মানে পীড়ন যদি বৃদ্ধি হয়, পীড়ন যদি বৃদ্ধি হয় তার সাথে সাথে বিকৃতিও সমানভাবে বাড়ছে, বিকৃতি সমানভাবে বাড়ছে, তাহলে এইখানে অবধি সমানুপাতিক পীড়ন ও বিকৃতি। তাহলে দেখো এই যে হুকের সূত্র ও থেকে এতে পালি ইয়ে হয়, মেনে চলছে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে কি হয়, প্রপোর্শনাল লিমিট, তারপর আরেকটা বিন্দু থাকে যাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট, প্রপোর্শনাল লিমিট সম্বন্ধে বলা নাই এখানে, ঠিক আছে। তো ও থেকে মাথায় রাখবে পীড়ন মানে সমানুপাতিক বিকৃতি, এটা মেনে চলে। তারপর বি বিন্দু অবধি আমি যদি বস্তুটাকে টানতে থাকি, মানে বস্তুর মধ্যে বল প্রয়োগ করেই যাচ্ছি, এ বিন্দু অবধি গেলাম, এ বিন্দু, এগুলো কি বলতো, এগুলো এক একটা অবস্থান, মানে এক একটা জায়গা, যে একটা গার্ডার ধরে কিছুটা অবধি টানলাম, যতটা অবধি আমি যত মানে পীড়ন যত বৃদ্ধি করছি, এটাও যদি সমানুপাতিক হারে যত সময় অবধি বা যতটা দৈর্ঘ্য অবধি বাড়বে, সেই বিন্দুটাকে, সেই জায়গাটাকে আমরা বলছি সমানুপাতিক সীমা, ঠিক আছে। তো তারপরে আরো একটু যদি বৃদ্ধি করি তাহলেও সে বাড়তে থাকবে, সে তারপরেও বাড়তে থাকবে। এবার বাড়তে বাড়তে একটা সময় আমরা কি দেখতে পারবো, একটা সময় দেখতে পারবো পীড়ন আর বিকৃতি দুটোই আলাদা আলাদা ভাবে আর এই অনুপাত মেনে চলছে না, আর এই অনুপাত মানছে না, তার রেসপেক্টে এরকম একটা গ্রাফ আঁকা হয়েছে। এবার এই গ্রাফ বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন হয়, আর এই গ্রাফটা দেখে নির্ধারণ করা হয় যে কোন বস্তুকে কোথায় ব্যবহার করা হবে, ঠিক আছে, এই গ্রাফটা দেখে নির্ধারণ করা হয়। যাই হোক, এটা নিয়ে আমি এখানে ডিটেলে যাচ্ছি না, এটা যারা এটা যখন ব্যাচে করাবো তখন ওটা ডিটেলে আমরা ডিসকাস করবো, এটা আমরা এখানে যাচ্ছি না। আমাদের এখানে মেন ফান্ডাটা হচ্ছে নিউমেরিক্যালসের সাইড, মানে ওভারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে পড়া পুরোটা। চলো আমরা এখানে দেখি এই গ্রাফটা, শুধু এটুকু মাথায় রাখবে, ও থেকে এ প্রপোর্শনাল লিমিট বলা হয়, সরি ইয়ে বলা হয়, হ্যাঁ এটাকেই প্রপোর্শনাল লিমিট বলা হয়, আর এ থেকে বি কে বলা হয় হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। এই অবধি স্থিতিস্থাপক সীমা, মানে এই বি বিন্দু অবধি, এইটুকু মাথায় রেখে দাও, বি বিন্দু অবধি যদি একটা বস্তুকে আমি পীড়ন বৃদ্ধি করতে থাকি, তার মধ্যে বিকৃতিও হতে থাকবে, আর পীড়ন যদি আমি সরিয়ে নিই তাহলে বিকৃতি আবার কমে যাবে বা জিরো হয়ে যাবে, এত দূর অবধি বি অবধি। কিন্তু তারপরে যত আমি পীড়ন বৃদ্ধি করতে থাকবো বিকৃতি বাড়তে থাকবে, কিন্তু সেই বিকৃতি আর পুনরুদ্ধার হবে না, আবার পুরনো জায়গায় ফেরত আসবে না। মানে এখান থেকে যদি তুমি বস্তুটাকে ছেড়ে দাও তাহলে বস্তুর মধ্যে দেখো একটা পার্মানেন্ট বিকৃতি থেকে যাবে। মাথায় রাখবে এইখানে স্ট্রেস, মানে এই অক্ষটা হচ্ছে পীড়নে, এই অক্ষটা পীড়নে, আর এই অক্ষটা যেটা, এটা বিকৃতির অক্ষ। তো তুমি এই দেখো সি বিন্দু অব্দি একটা বস্তুকে টানলে, টেনে মানে সি বিন্দু অব্দি তুমি টেনে নিয়ে গেলে, টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিলে, তাহলে পীড়ন সরিয়ে নিলে, তাহলে বস্তুটা তো ফেরত তো আসবে কিন্তু পুরনো অবস্থায় নয়। দেখো ওর মধ্যে একটা বিকৃতি রয়ে গেছে, ওর মধ্যে একটা বিকৃতি রয়ে গেছে, বিকৃতির অক্ষের মান পুরোপুরি জিরো হয়নি, একটা বিকৃতি রয়ে গেছে। আশা করি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি। তো তারপরে আরো যখন আমি টানবো তখন আরো আলাদা আলাদা বিহেভিয়ার সে দেখাতে থাকবে। এই হচ্ছে আমাদের এই গ্রাফটার মোদ্দা কথা। তো পরের টপিকে চলে আসি, এবার আমরা ম্যাথমেটিক্যালি দেখি জিনিসগুলো কি। ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডুলাস কোন ক্ষেত্রে হয়, যখন অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, যখন অনুদৈর্ঘ্য বিকৃতি হয় তখন ইয়ং গুণাঙ্ক হয় বা ইয়ং মডুলাস হয়। ওকে, অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কি হচ্ছে, অনুদৈর্ঘ্য বিকৃতি দেখো, অনুদৈর্ঘ্য পীড়ন, পীড়ন ইজ টু আমরা পড়েছি এফ বাই এ, আর বিকৃতিকে আমরা কি বলবো, এটা যেহেতু দৈর্ঘ্য বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটাকে আমরা বলবো ডেল্টা এল বাই এল। তাহলে এখানে যদি উঠিয়ে দিই তাহলে আমার আসছে দেখো এফ এল বাই এ ডেল্টা এল, এই হচ্ছে আমাদের ফর্মুলা আসছে কার, ইয়ং গুণাঙ্কের। মাথায় রাখবে। তো ইয়ং গুণাঙ্ক থেকে যখন যদি কখনো বল বার করতে বলে তখন আমরা কি করব, এ ডেল্টা এল কে ওইদিকে গুণ করে দেবো, এল দিয়ে ভাগ করে দেবো, মানে এই ফর্মুলা থেকে আমরা বানিয়ে দেবো। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। নেক্সট চলে যাচ্ছি, দেখো
আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে। আয়তন বিকৃতি গুণাঙ্ক আমরা কিভাবে লিখবো, কে ইজ ইকুয়ালস টু এফ বাই এ ডেল্টা ভি বাই ভি। এফ বাই এ ডেল্টা ভি বাই ভি। এখানে মাইনাস ভি কেন দিয়েছে, কারণ তুমি ছবিটায় দেখতে পারো এখানে আয়তনকে কি করা হচ্ছে, এখানে আয়তনকে চাপ দিয়ে, চাপ বৃদ্ধি করে আয়তনকে কমানো হচ্ছে। এবার মাথায় রাখবে যখনই কোনো বস্তু কমে তখন একটা মাইনাস আসে অটোমেটিক্যালি, তো তাই জন্য ফর্মুলাটা যাতে মাইনাসে না চলে যায় তাই জন্য এভাবে করা, ঠিক আছে। ডেল্টা ভি বাই ভি, ওই জন্য মাইনাসটা আসছে, ঠিক আছে। জেনারেলি তোমাদের মাইনাস দেওয়া দরকার নেই, তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখবে, এই ফর্মুলা মাথায় রাখবে, এফ বাই এ ডেল্টা ভি বাই ভি। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি কে ইজ ইকুয়ালস টু এফ ভি বাই এ ডেল্টা ভি। ইজি ইজি ইজি, এখানে আলাদা কিছু বলার নেই। আশা করি বুঝতে পারা যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি, ক্লিয়ার। ওকে চলো নেক্সট। সুন্দর একটা ছবি আছে শিয়ার মডুলাস বা ক্রিন্তন বিকৃতির, সুন্দর দেখতে পাচ্ছি আমি দৃঢ়তা গুণাঙ্কের ছবি একটা। আচ্ছা আমি বুঝিয়ে দিয়েছি যে ক্রিন্তন বিকৃতি কি, আরো একবার বলে দিচ্ছি। এখানে বিকৃতিটা কিসে হয়েছে, থিটায় হয়েছে। তাহলে আমি বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, দেখো আমি আগে ফর্মুলা করেছিলাম, তাহলে আমি বলতে পারি ডেল্টা এক্স বাই, এখানে এল নিয়েছে ওরা, আমি এইচ নিলাম, আলাদা কিছু নয়। তো এবার আমরা জানি যে থিটা যদি খুব ছোট হয় তখন থিটার জায়গায় আমরা কি ইউজ করতে পারি, ট্যান থিটা, এবং ভাইস ভার্সা উল্টোটাও। তাহলে এখানে আমরা বলছি থিটা ইজ ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই এইচ। তাহলে ফর্মুলা আমার কি হচ্ছে দেখো, আমরা জানি গুণাঙ্ক, যে কোনো গুণাঙ্ককে আমরা কি লিখি, সেটা সমান সমান পীড়ন এফ বাই এ বাই বিকৃতি। এখানে বিকৃতি থিটায় হচ্ছে তাই জন্য থিটা, পরের লাইনে তুমি এটাকে ডেল্টা এক্স বাই এইচ লিখে দিতে পারো, ক্লিয়ার। নেক্সট যাচ্ছি পয়সনস রেশিও। পয়সনস রেশিও কি জিনিস, এটা দুটো জিনিসের অনুপাত, কিসের, পার্শ্ব বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। একটা তার রয়েছে, এটারও আমরা প্রমাণ করছি না, তবে একটা তার রয়েছে, এই তারটার আমরা কি করছি, এই তারটার আমরা দৈর্ঘ্য বিকৃতি করছি, এটাকে ধরে টানছি আমি। তাহলে দেখো তারকে টেনে যদি আমি ডেল্টা এল কে বৃদ্ধি করি, মানে দৈর্ঘ্যকে বৃদ্ধি করি, আগে ছিল এল এখন ডেল্টা এল কে বৃদ্ধি করি, তো তখন আমার কি হচ্ছে, তখন আমার এই যে ব্যাসার্ধ এটা কমবে না। আর আগে একটু আগে বললাম যখন কোনো কিছু কমে তাহলে তার মধ্যে মাইনাস থাকে একটা, রাইট। তো এবার কি হচ্ছে দেখো, এটা আমরা ছোটবেলাতেও করেছি, আটার গোলা এরকম ভাবে গুলিয়ে যদি আমি এটাকে ধরে টানি তাহলে কি হয়, তাহলে ওটা তো লম্বা হয় কিন্তু মাঝখানে সরু হতে থাকে না আটাটা। তো এটাই মেন বক্তব্য, যে এর যে ব্যাসার্ধ বা এর যে কি বলবো এটাকে ব্যাস, এটা কি হবে, হ্রাস হতে থাকবে। তো তাই জন্য পার্শ্ব বিকৃতিকে আমরা লিখেছি ডেল্টা ডি বাই ডি ডিভাইড বাই ডেল্টা এল বাই এল, ক্লিয়ার। মাইনাস কেন, কারণ একজন কমছে তাই জন্য। আচ্ছা এখানে দেখো আরো ডিটেলসে লেখা রয়েছে, আচ্ছা এখানে একটু ফ্যাক্টস লেখা রয়েছে কিছু, ব্যাস। এবার পার্শ্ব বিকৃতির কনসেপ্ট বোঝা গেছে। এবার আমরা দেখে নিই যে আমরা যে ধ্রুবকগুলো বললাম তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই তিনটে সম্পর্ক ওয়েবজির ক্ষেত্রে তো ভীষণ দরকার, ওয়েবজি বা জেইমেন যারা দেবে তাদের ক্ষেত্রে দরকার, পরীক্ষাতেও আসে, আসে না আমি বলবো না, পরীক্ষাতে আসে, তাই জন্য খুব সিনসিয়ারলি করবে, খুব সিনসিয়ারলি, এটা আসে পরীক্ষাতে, ঠিক আছে। আমরা আর বলতে হবে না সিগমা কি জিনিস, সিগমা হচ্ছে পয়জনের অনুপাত, পয়জনস রেশিও। কোথায় গেল, ওকে। আচ্ছা তারের স্থিতিস্থাপক শক্তি, এদিকে দেখো, তারের স্থিতিস্থাপক শক্তি প্রমাণ করব না, আমি হালকা করে বলে দিতে পারি। তারের স্থিতিস্থাপক শক্তি কি হচ্ছে, যখন তুমি বল প্রয়োগ করছো এর মধ্যে, তাহলে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে। কি করে, কেউ জিজ্ঞাসা করবে স্যার কি করে হচ্ছে, মাথায় রাখো স্প্রিং পড়েছিলাম আমরা, আমরা ছোটবেলায় স্প্রিং, ছোটবেলায় মানে এই 11এই পড়েছি, স্প্রিং পড়েছি, যদি বল প্রয়োগ করি তাহলে তার মধ্যে সঞ্চিত শক্তি কত হয়, এর মধ্যে সঞ্চিত শক্তি হয় কেন, কারণ এর মধ্যে একটা বিরুদ্ধ বল রয়েছে, একটা প্রত্যানয়ক বল রয়েছে, যে ওকে ফিরিয়ে আনতে চাইবে, রাইট, যে ওকে কি করতে চাইবে, ফিরিয়ে আনতে চাইবে। এবার তাহলে কি হচ্ছে দেখো, সঞ্চিত শক্তি আমরা কি লিখবো, সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়ালস টু, স্প্রিং এর ক্ষেত্রে ছিল কি, হাফ কে এক্স স্কয়ার, মনে পড়েছে, হাফ কে এক্স স্কয়ার ছিল। পেনের কালারটা চেঞ্জ করে নিই, ওকে। তো কি হবে, হাফ কে এক্স স্কয়ার, রাইট, এটা হওয়ার কথা। তাহলে এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, হাফ কে এক্স স্কয়ার যদি হয়, মানে এটা যদি সঞ্চিত শক্তি স্প্রিং এর ক্ষেত্রে হয়, তাহলে এই বস্তুগুলো তো একটা স্প্রিং, আমি একেবারে ফার্স্ট সাইডে দেখিয়েছিলাম যে এই চ্যাপ্টারে তুমি ভেবে নাও বস্তুগুলো ছোট ছোট স্প্রিং দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এখানেও সঞ্চিত শক্তি হবে, শক্তি সঞ্চিত হবে, কারণ ও চাইছে ফেরত যেতে। এবার সেটা কি করে হবে, মাথায় রাখো, বল যদি আমি এফ প্রয়োগ করি তাহলে আমরা এখানে গড় বল কত নেব, গড় বল, এটা ডিটেল প্রমাণ আমি বলছি না, আমি শর্টে বলে দিচ্ছি, গড় বল কত নেব আমরা, গড় বল নেব হচ্ছে এফ বাই টু, এফ প্লাস জিরো বাই টু মানে এফ বাই টু, গড় বল কতটা বল,
একে তুমি শুধু বলে প্রয়োগ করলে তো হবে না, অনেকক্ষণ ধরে বল প্রয়োগ করতে হবে তোমাকে, একে ইয়ে করতে, লম্বা করতে বা দৈর্ঘ্য বৃদ্ধি করতে। তাই জন্য আমরা গড় বল নিচ্ছি এখানে। গড় বল হলো, এবার আমরা জানি যাহাই কার্য তাহাই শক্তি। যদি একটা বস্তুর উপর কার্য করি, পেনটার উপর কার্য করলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম পড়ে গেল, তাহলে আমি যে কার্য করলাম সেটা ওর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হলো। তাহলে এখানে আমরা কার্য কতটা করছি, কার্য ডব্লিউ ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি বল বাই সরণ। এবার সরণ কত হচ্ছে, ডেল্টা এল হচ্ছে। সরণ কত হচ্ছে, ডেল্টা এল হচ্ছে, রাইট। এবার দেখো বলকে আমি কি লিখতে পারি, আমরা জানি না ইয়ং গুণাঙ্ক সমান সমান কি। আমি এখানে কালো পেন নিয়ে করছি। ইয়ং গুণাঙ্ক আমরা সমান সমান কি জানি, ইয়ং গুণাঙ্ক সমান সমান আমরা জানতাম এফ এল বাই এ ডেল্টা এল, জানতাম, দেখা যাচ্ছে আশা করি। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু, এখান থেকে বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু ইয়ং গুণাঙ্ক এ ডেল্টা এল বাই এল বলতে পারি। তাহলে এফ এর জায়গায় বসিয়ে দাও ইয়ং গুণাঙ্ক এ ডেল্টা এল বাই এল 2 ইন্টু ডেল্টা এল। তাহলে আমার কত হয়ে যাচ্ছে দেখো, এসে যাচ্ছে আশা করি ইয়ং গুণাঙ্ক এ ডেল্টা এল স্কোয়ার বাই 2l। এসে গেছে, এসে গেছে, সুন্দর করে সুন্দর করে এসে গেছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি ঠিক বোঝা গিয়ে থাকে তাহলে একবার লাইক ঠোকো। আর এটা আমরা ইন্টিগ্রেশন দিয়েও করতে পারি, সেখানে আমার এই নিচে দুইটা কেন হলো সেটা এক্সপ্লেন করাটা সহজ হবে। এই যে নিচে দুইটা কেন হলো, কিন্তু ঠিক আছে, এত চাপ নেওয়ার দরকারই নেই, আমি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এই ফর্মুলাটাকে আমরা আরেকটু চেঞ্জ করেও লিখতে পারি, সেটাকে লিখতে পারি হাফ গুণ চূড়ান্ত বল গুণ প্রসারণ, যেটা একটু আগে আমি দেখালাম, হাফ গুণ চূড়ান্ত বল গুণ প্রসারণ। এটা দিয়ে আমরা প্রমাণ করলাম না। আচ্ছা, প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি বলতে যেটা সঞ্চিত শক্তি এসছে সেটাকে আমরা কি দিয়ে ভাগ করে দেবো, আয়তন দিয়ে, এ গুণ এল। এবার তুমি যদি আগে তারও এ কোনটা এল কোনটা, এই যদি একটা তার হয় মাথায় রাখো, তাহলে এর পার্শ্ব ক্ষেত্রফল যেটা এই যে জায়গাটা, এটা হচ্ছে এ, দেখতে পাচ্ছ সবাই ওপরে, এটা হচ্ছে এ, ক্লিয়ার। এ আর এল কোনটা, এল হচ্ছে দৈর্ঘ্যটা, যা দৈর্ঘ্য আগে ছিল। তাহলে সঞ্চিত শক্তি প্রতি একক আয়তনে, আমরা একটু আগে ফর্মুলা তৈরি করেছিলাম, সঞ্চিত শক্তি কত হয়, সঞ্চিত শক্তি কত হয়, সঞ্চিত শক্তি হচ্ছে হাফ ইয়ং গুণাঙ্ক এ ডেল্টা এল স্কোয়ার ডিভাইড বাই কি হচ্ছিল এল, আর একে যদি আমি ভাগ করে দিই এ এল দিয়ে, তাহলে দেখো, তাহলে আমার নিচেও এল স্কোয়ার একটা চলে আসছে, হাফ ইয়ং গুণাঙ্ক এ কেটে যাবে ডেল্টা এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এবার এটাকে আরো ভাঙালে আমরা এই ফরম্যাট পেয়ে যাব, কিন্তু মাথায় রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ পরীক্ষায় দেয়, পয়েন্ট টু বি নোটেড, রাইট। আচ্ছা, এবার আমরা নিউমেরিক্যালসে চলে এসেছি, আমি 2 মিনিটের ব্রেক দিচ্ছি, ওকে। তো তার মধ্যে তোমরা একটু ট্রাই করে দেখো, একটু দেখে নাও, নিজেরা ট্রাই করে দেখো। আমি 2 মিনিটের ব্রেকের পর একটু জল খেয়ে নিই, তারপর আমি স্টার্ট করছি এবার, ওকে। চলো, তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দেখে নিয়ে যা, দেখে নিই। 2 মিটার দীর্ঘ, হ্যালো, আচ্ছা 2 মিটার দীর্ঘ এবং 0.8 মিটার ব্যাস। আচ্ছা, আমাকে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এল ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে 2 মিটার, ব্যাস কত বলেছে, ডি বলেছে আমাকে 0.8 মিলিমিটার। তার মানে আর কত হবে, রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে 0.4 মিলিমিটার। আর আমরা এটাকে মিটারে যদি নিই তাহলে 0.4 ইন্টু 10⁻³ মিটার, রাইট। আর কি আমাকে বলেছে 0.4 ইন্টু 10⁻³ মিটার, তাহলে এক প্রান্তে 10 কেজি ভর ঝোলানো হলো, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। আচ্ছা, ডেল্টা এল জানতে চেয়েছে, তাহলে তুমি কি কি জানো, জি এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, ভর আমাকে দিয়ে দিয়েছে 10 কেজি। তাহলে আমি ইয়ং গুণাঙ্ক গিভেন আছে। তাহলে এবার আমি কি করব, ইয়ং গুণাঙ্ক সমান সমান আমরা জানি, এটা একেবারে সিম্পল ফর্মুলা। তো ইয়ং গুণাঙ্ক সমান সমান আমরা কি জানি, এফ এল বাই এ ডেল্টা এল, এটা জানি আমি। তো আমাকে ডেল্টা এল বার করতে বলেছে না, তো আমি কি করব, এখানে এখানে আমি ডেল্টা এল ইজ ইকুয়ালস টু এফ এল বাই এ ইয়ং গুণাঙ্ক। এবার এফ আমাকে 10 কেজি দিয়েছে, জি 9.8 বলেছে, এল কত বলে দিয়েছে আমাকে 2 মিটার 2 বলেছে, আর এ কত বলে দিচ্ছে এখানে বসাতে হবে 22/7, আর স্কোয়ার, আর কত এটা, তাহলে 0.4 ইন্টু 10⁻³ তার স্কোয়ার, পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, আর ইয়ং গুণাঙ্ক হচ্ছে 2 ইন্টু 10⁻11। বিশাল বড় ক্যালকুলেশন, বিশাল বড় ক্যালকুলেশন, কি বলবো আর, এ তো মুখে মুখে করা। আচ্ছা, সব নিজেরা চেক করে আমাকে বলবে যে অ্যান্সার কত হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারে কিছু করার নেই, এগুলো ক্যালকুলেশন খুব বাজে দেখতে হয়। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি দিয়েছে, একটি তামার তারের দৈর্ঘ্য
বৃদ্ধি 25% বৃদ্ধি করতে কত পীড়নের প্রয়োজন? পীড়ন মানে আমাকে কি জানতে চেয়েছে? পি জানতে চেয়েছে। পীড়ন আমরা পড়েছিলাম পীড়ন কি জিনিস, পি। ঠিক আছে, এটা আমাকে জানতে চেয়েছে। এবার দেখো আমরা যদি সলভ করতে যাই আমরা কি করে করব? পীড়ন জানতে চেয়েছে, রাইট? পীড়ন ইজ ইকালস টু, আচ্ছা ইয়ং গুণাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি কি জানি? আমি এইটা বলতে পারি পীড়ন ইজ ইকালস টু ইয়ং গুণাঙ্ক গুণ বিকৃতি। বিকৃতি। এবার দেখো আমাকে বলেছে 25% দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তাহলে 25% যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তার মানে ডেল্টা এল কত আমি বলতে পারি? 0.25 বলতে পারি। 25% না, তাহলে 25% বৃদ্ধি যে হচ্ছে সেটা কার উপরে হচ্ছে? পীড়ন গুণ বিকৃতি বলতে পারি। ওকে, তাহলে 0. আচ্ছা এটাকে এইভাবে ভাবো যে দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, আমাকে তো দৈর্ঘ্য দেওয়া নেই, আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100, তাহলে বৃদ্ধি কত হচ্ছে? ডেল্টা এর কত হচ্ছে? 25। বৃদ্ধি কত হচ্ছে? 25 মানে কি 100-তে 25 বাড়ে। তো আমি এবার বলতে পারি পীড়ন কত হবে আমার, তাহলে ইয়ং গুণাঙ্ক হচ্ছে 1.2 × 10⁻11 ইন্টু বিকৃতিকে লিখবো আমি ডেল্টা এল বাই এল, তার মানে 25/100। তো তার মানে আমার কত হচ্ছে? এটাকে যদি গুণ করি আমার এখান থেকে দেখো দুটো জিরো কাটবে, বা এইভাবে করতে পারি 25 দিয়ে এটাকে কাটলে 4, আর 4 কাটলে এটা 0.3, তাহলে বলতে পারি 3 × 10⁻10। এটাও বলতে পারি। সুন্দর কোয়েশ্চেন, না ভালো কোয়েশ্চেন, আইডিয়া ভালো। আচ্ছা 3 নম্বর কোয়েশ্চেন দেখি। একটি রাবারের দড়িকে উলম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। খুব ভালো কথা, দড়িটি নিজস্ব ওজনের ফলে, নিজস্ব ওজনের ফলে মেন মাথায় রাখবে। আচ্ছা কেন বললাম মাথায় রাখবে? আরে নিজস্ব ওজনের ফলে দিক দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আচ্ছা যদি দড়িটির ঘনত্ব রো, ঘনত্ব কেন দিয়ে দিয়েছে তোমাকে? ঘনত্ব কি কারণে দিয়ে দিয়েছে এটা বুঝতে হবে। গি করবো আমরা ঘনত্ব দিয়ে, এবং ইয়ং গুণাঙ্ক ওয়াই হয় তবে প্রমাণ করে যে দড়িটির দৈর্ঘ্য বৃদ্ধি এল স্কোয়ার রো জি টু ওয়াই, যেখানে এল হলো দড়িটির প্রাথমিক দৈর্ঘ্য। এখানে মাথায় রাখতে হবে এখানে গড় বলের কনসেপ্ট লেগেছে, নিজস্ব ওজনের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে না, তো এখানে গড় বলের কনসেপ্ট লেগেছে, তাহলে এখানে আমাদের বলের ক্ষেত্রে আমরা ধরে নেবো mg/2। নিজস্ব ওজনের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এক ঝটকায় তো হচ্ছে না, ধীরে 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 হচ্ছে, তাহলে এখানেও কি হচ্ছে? আমাকে গড় বলের কনসেপ্ট লেগেছে mg/2, এটা মাথায় রাখতে হবে। এবার এম কে ভাঙানোর জন্য আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। ইয়ং গুণাঙ্ক তোমাকে গিভেন রয়েছে, তোমাকে জানতেটা কি চেয়েছিল? দড়িটির প্রাথমিক দৈর্ঘ্য এল জানতে চেয়েছে। দড়িটির দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, আচ্ছা ডেল্টা এল তোমাকে দিয়ে দিয়েছে প্রমাণ, তবে আচ্ছা ডেল্টা এলই প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো ডেল্টা এল হচ্ছে এল স্কোয়ার রো জি বাই টু ওয়াই। সহজ কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। আমরা জানি ওয়াই ইজ ইকুয়ালস টু কি? এফ এল এ ডেল্টা এল, রাইট? তাহলে এখান থেকে আমি কি করছি দেখো, দাঁড়াও একটা মিনিট কোয়েশ্চেনটা দেখে নিই। এখানে আমাকে একটু মাথায় রাখতে হবে, এটা যদি আমি দড়ি ভাবি, ভালো কোয়েশ্চেন, দড়ি যদি ভাবি, দড়ির দৈর্ঘ্য যদি আমি ভাবি এল, ঠিক আছে, আর ক্ষেত্রফল পার্শ্বীয় ক্ষেত্রফল যদি ভাবি এ, তাহলে এর আয়তন কত? এর আয়তন আমি বলতে পারি আয়তন সমান সমান এ গুণ এল, আর আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাহলে সেখান থেকে আমি বলতে পারি ভর সমান সমান রো গুণ আয়তন, তার মানে রো গুণ এ এল, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আমি কি করছি দেখো, আমি এক এক করে ফর্মুলাগুলো বসাবো। এফ এর জায়গায় বসাবো এমজি, এম জি এল বাই এ ডেল্টা এল, তাহলে পরের লাইনে আমি এখানটায় করছি, আমি এখান থেকে বলতে পারি ডেল্টা এল সমান সমান এম এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি রো এ এল, কারণ এম আমরা এখানে প্রমাণ করেছি, এই সাইডে দেখতে পাচ্ছ এখানটা আমরা প্রমাণ করেছি রো এ এল, আর এখানে বসাচ্ছি এম জি এল, তাহলে জি এল বাই এ ওয়াই, তাহলে আসছে রো এ, আচ্ছা এ এ কেটে যাচ্ছে, তাহলে রো এল স্কোয়ার জি, রো জি এল স্কোয়ার বাই টু ওয়াই। আচ্ছা একটা mg/2 নেবো না, mg/2 নেবো, আমরা এখানে ভুল করে ফেলেছি, mg/2 নেবো, তাহলে নিচে একটা 2 থাকছে, ব্যাস প্রমাণ প্রুফড। ইজি কোয়েশ্চেন, শুধু গড় বলের কনসেপ্ট কোথায় লাগবে সেটা বুঝতে হবে, এইটুকুই যা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে দেখি। 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য 0.1% দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তা নির্ণয় করো। যে পরিমাণ কাজ করতে হয় সেটা বার করতে বলেছে। কাজের ফর্মুলা কি?
0.1% বৃদ্ধি করতে, তার মানে 1 বৃদ্ধি হবে, ডেল্টা এল হচ্ছে 1, এল হচ্ছে 100, মাথায় রাখবে, কনসেপ্টটা মাথায় রাখবে। বৃদ্ধি করতে পরিমাণ কার্য করতে হয়। ওকে, তো কোন ফর্মুলা আমরা ইউজ করব, কোন ফর্মুলা আমরা ইউজ করতে চলেছি? শক্তি ঘনত্বর ফর্মুলা আমরা ইউজ করতে পারি। আচ্ছা দেখো, শক্তি ঘনত্বের ফর্মুলা কি কি ছিল আমাদের, কোথায় গেল? এই যে শক্তি ঘনত্ব হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, এইটা আমরা ইউজ করতে পারি। পীড়ন আমাকে দিয়ে দিচ্ছে কি, গামা দিয়ে দিয়েছে। শক্তি ঘনত্ব হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, এটা আমরা বলতে পারি। আচ্ছা আমরা ইউজ করতে পারি, সরি সরি সরি, এই ফর্মুলাটাই তো আমরা ডিরেক্ট ইউজ করতে পারি না, ওয়াই এ এল স্কোয়ার বাই 2l, মানে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই 2l আমাকে ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের একটি তারের দৈর্ঘ্য। হ্যাঁ আমি এই ফর্মুলাটা ডিরেক্ট ইউজ করতে পারি, ওই ফর্মুলাটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। ইউ ইজ ইকুয়ালস টু ওয়াই এ এল স্কোয়ার বাই 2l, এটা এটা আই থিঙ্ক ডেল্টা এল স্কোয়ার হবে, ডেল্টা এল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করছি, ইউ ইজ ইকুয়ালস টু ওয়াই, ওয়াই এর জায়গায় বসাচ্ছি 2 ইন্টু 10⁻11, এখানে এ এর জায়গায় বসাচ্ছি 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 ইন্টু 10⁻, 1 মিলিমিটার স্কোয়ার আছে, 1 ইন্টু 10⁻³ তার স্কোয়ার করতে হবে আমাকে, ঠিক আছে, কারণ মিলিমিটার স্কোয়ার আছে, এককে খেয়াল করো। আর আমাদের কি রয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি করতে, তাহলে ওয়াই এ ডেল্টা এল এর স্কোয়ার হবে, তাহলে আচ্ছা এটা তো 10, এটা তো 10, 0.1% বলেছে না, 0.1% মানে হচ্ছে 1 বাই, আচ্ছা না ঠিক আছে, এল 0.1% মানে কত, 0.1 বাই 100, 100 এ 0.1, আচ্ছা এটা 0.1 হবে, সরি 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 সরি, ডেল্টা এল হচ্ছে 0.1। আচ্ছা তো তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 0.1 এর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 100, এই হচ্ছে আমাদের ফর্মুলা। 2 তো কাটছে, 0.1, তাহলে আমরা এটাকে সলভ করি, সলভ যদি করি 10⁻11 ইন্টু 10⁻⁻6 ইন্টু 0.1 এর স্কোয়ার মানে 0.01, তার মানে পয়েন্ট তুললে নিচে আবার 100 ইন্টু 100, তাহলে এখান থেকে কত হচ্ছে, কোনো এককে ভুল করেছে নাকি, মিলিমিটার স্কোয়ার 10⁻⁻, এক পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে, এখানে প্রবলেম হয়ে যাবে, এখানে প্রবলেম হয়ে যাবে, এখানে একক কাটবে না, না শক্তি ঘনত্ব তো হবে না, এখানে এখানে মিসিং আছে ইনফরমেশন, এল দেওয়া থাকতে হবে, কোয়েশ্চেনে এলটা দরকার, ঠিক আছে, এটা মেবি প্রবলেম হতে পারে কারোর, যদি মাথায় সলিউশন আসে তাহলে সেটাকে লিখো, এখানে আমি যদি সলভ করেও দিই, আমি ভ্যালু যদি বসিয়ে করেও দিই, তাও আমার ইউনিটে প্রবলেম হবে, আমাকে যদি দৈর্ঘ্য না দেওয়া থাকে, বাট ঠিক আছে আমরা এভাবে করতে তো আই গেস পারি, এল এল কেটে আছে, ডেল্টা এল পাই, ঠিক আছে, মোটামুটি আমাদের অ্যান্সার আসছে 1 2 3 4 10, 10 অ্যান্সার আসছে, 10 জুল, 10 জুল একটু অত্যাধিক কম হয়ে গেল না, দেখিনি আমি একবার চেক করে, 0.1, হ্যাঁ এরকমই কিছু একটা অ্যান্সার আসছে, ঠিক আছে ঠিক আছে, এটা ফল্টি হতে পারে, এটা ফল্টি হতে পারে, এটা আমি পরে চেক করে দেখছি। আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন ভীষণ ভালো কোয়েশ্চেন, ভীষণ সুন্দর কোয়েশ্চেন।
একটি গোলকের উপাদানের আয়তন গুণাঙ্ক বাল্ক মডিউলাস। গোলকটিতে যদি, হ্যাঁ ঠিকই বুঝেছি, এটা ভালো কোয়েশ্চেন। এখানে অনেকগুলো কনসেপ্ট লাগবে, এখানে অনেকটা কনসেপ্টের দরকার আছে। একটি গোলকের উপাদানের আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক আমাকে বলে দিয়েছে বি। গোলকটি যদি একটি তরলে নিমজ্জিত করা হয়, যেখানে তরলের চাপ পি, তবে গোলকটির ব্যাসার্ধের ভগ্নাংশিক হ্রাস ডেল্টা আর বাই আর কত হবে? আচ্ছা, আমাকে প্রথমে বাল্ক মডিউলাস বলে দিয়েছে। এবার দেখো, আমরা জানি বাল্ক মডিউলাস বা আয়তন গুণাঙ্ক কি হয়, এফ ভি বাই এ ডেল্টা ভি, এটা বলতে পারি, অথবা এভাবে বলতে পারি পি বাই ডেল্টা ভি ভি বলতে পারি। তাহলে আমরা এই ফর্মুলাটা নিয়ে চলবো, পি এর ফর্মুলাটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো, ডেল্টা ভি বাই ভি ইজ ইকালস টু পি বাই বি বলতে পারি, ঠিক আছে? ডেল্টা ভি বাই ভি ইজ ইকালস টু পি বাই বি বলতে পারি। একটি গোলকটির আয়তন গুণাঙ্ক বিটা, গোলকটিকে যদি একটি তরল নিমজ্জিত করা হয় যেখানে তরলের চাপ পি, গোলকটির ভগ্নাংশিক হ্রাস কত হবে? আচ্ছা, ব্যাসার্ধের ভগ্নাংশিক হ্রাস কত হবে, ব্যাসার্ধ কতটা হ্রাস হবে সেটা আমরা আগে দেখে নিই। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখো পি বাই বি হচ্ছে তো তোমার ডেল্টা ভি বাই ভি। এবার দেখে নিই আমি এই যে ডেল্টা ভি বাই ভি সাথে আর এর সম্পর্ক কিরকম। আমরা জানি ভি ইজ ইকালস টু 4/3 পাই আর কিউব। এবার আয়তনে যদি পরিবর্তন হয়, এটা আমরা কোথা থেকে করছি, ত্রুটির চ্যাপ্টার থেকে, একেবারে 11-এর ফার্স্ট চ্যাপ্টার। মনে করো, দেখো ডেল্টা ভি বাই ভি ইজ ইকালস টু, আমরা এটাকে লিখতে পারি 3 ডেল্টা আর বাই আর, 3 ডেল্টা আর বাই আর লিখতে পারি এটাকে। 3 ডেল্টা আর বাই আর কোথা থেকে করলাম, আমরা ছোটবেলায় করেছিলাম না, যে যদি z ইজ ইকালস টু এক্স টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন থাকে, তাহলে ডেল্টা জেড বাই জেড ইজ ইকালস টু এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি। এটা ছোটবেলায় করেছিলাম, সেই কনসেপ্টে আমরা করলাম ডেল্টা বি বাই ভি কি ধরনের সম্পর্ক আর এর সাথে। তার মানে আয়তনের যদি পরিবর্তন হয়, তার মানে তার 3 গুণ হবে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন। সরি, উল্টো বললাম আমি। যাই হোক, আমরা বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। ডেল্টা ভি বাই ভি হচ্ছে 3 ইন্টু ডেল্টা আর বাই আর সমানুপাতিক। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই ডেল্টা আর বাই আর 3 ইন্টু ডেল্টা আর বাই আর হচ্ছে পি বাই বি, তাহলে আমি বলতে পারি যে ব্যাসার্ধের পরিবর্তন কিভাবে সম্পর্কিত, পি বাই 3b বাল্ক মডিউলাসের সাথে সম্পর্কিত। এই হচ্ছে আমাকে জানতে চেয়েছিল। ভালো কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, সুন্দর কোয়েশ্চেন। লোকটিকে যদি একটি তরল নিয়োজিত করা, তখন তরলের চাপ, যেখানে তরলের চাপ পি, তবে গোলকটির ব্যাসার্ধের ভগ্নাংশিক হ্রাস কত হবে? আচ্ছা, এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, যে আমরা দেখলাম যে এই তরলে যদি গোলকটাকে গোলকটাকে যদি তরলের মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে কি হচ্ছে দেখো, তাহলে ভগ্নাংশের আয়তনের কিছুটা পরিবর্তন হচ্ছে, স্বাভাবিক। এবার আয়তনের পরিবর্তন কিরকম হচ্ছে, ডেল্টা ভি বাই ভি কিরকম হচ্ছে, চাপ বাই আয়তন গুণাঙ্ক, চাপ বাই বাল্ক মডিউলাস, এরকম হচ্ছে আয়তনের পরিবর্তন। এবার আমি আয়তনের পরিবর্তনকে সাথে ব্যাসার্ধের পরিবর্তনের সম্পর্ক বার করে সেটাকে সমানুপাতিক করে আমি ডেল্টা আর বাই আর এর পরিবর্তন বের করে ফেললাম। এই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, আর স্লাইড নেই। আশা করি সবার ক্লাসটা ভালো লাগবে, ভালো লেগেছে। তাই জন্য কাইন্ডলি শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বাদ বাকি বন্ধুদের কাছে ফরওয়ার্ড করে দিও। আর আছি সাথে, কোনো সমস্যা হলে যোগাযোগ করো, আমার মেল আইডি তো দেওয়া রয়েছে। নেক্সট ভিডিওতে আমার ডিসকর্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডিসকর্ড আছে, টেলিগ্রাম আছে, তুমি যেখানে পিং করবে আমাকে পাবে, প্রবলেম নেই। আই ডোন্ট ইউজ ফেসবুক, বাট ইনস্টাগ্রামে করো না, পড়াশোনার জিনিস ইনস্টাগ্রাম তো রিলস দেখতে কাজে লাগে না। জোকস অ্যাপার্ট, যেখানে ইচ্ছে সেখানে কানেক্ট করতে পারো। আই উইল হেল্প, যদি আমার পসিবল হয়, যদি আমি পারি, তাহলে ডেফিনেটলি আমি হেল্প করবো। আর বাদ বাকি সবাইকে বেস্ট অফ লাক, সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো।